গল্প সতীন পর্ব ২ লেখা অনন্য শফিক। পরদিন সকালবেলা আমার শাশুড়ি মায়ের আসার কথা ছিল। বিকেল হয়ে সন্ধ্যা হয়ে এলো, তিনি আসেননি। আমি ফোন করলে তিনি রিসিভ করলেন না। আমার ননদ রিসিভ করলো। আমি তাকে বললাম, আপা, মা আসেনি কেন? তাছাড়া আপনিও তো সব শুনছেন, কিভাবে বসে রইলেন আপনারা? এত কিছুর পরও? আপা বলেন, মা হাসপাতালে ভর্তি। এসব শোনার পর তার হার্টের সমস্যা বেড়েছে। তুমি কি ভাবতেছো এটা নিয়ে আমাদের গরজ নাই? মান সম্মান কি তোমার একারই যাবে তুলি? তুমি চিন্তা করো না, মার শরীর একটু সেরে উঠুক, আমি নিজে এসে দেখবা এই হারামজাদিকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিব। ফোন রেখে দিল আমার ননদ। কিন্তু আমি শান্তি পাচ্ছি না কিছুতেই। আমি কি করব তাই ঠিক করতে পারছি না। আমার ভাবতে অবাক লাগছে, এই এতদিন কার সঙ্গে আমি সংসার করলাম। আসরের পর ইফতারের জন্য কিছু করতে রান্নাঘরে গিয়ে দেখি বিথি এখানে চুলায় কড়াই বসিয়ে পেঁয়াজু করছে। আমায় দেখে সে বলল, তোমার কিছু করতে হবে না, আমি সব করছি। আমি আহত এবং একসাথে বিক্ষিপ্ত চোখে ওর দিকে তাকালাম। বললাম, তোকে কে বলছে এসব করতে? সবকিছুতেই কেন নাক গলাচ্ছিস তুই? বিথি বলল, এই প্রশ্নটা আমারও তুলি। তুমিও কেন আমার সবকিছুতেই নাক গলাচ্ছ শুনি? আমার এত রাগ লাগলো রানীর গলা ওকে বললাম, তুই আমার সঙ্গে তোর তুলনা করিস হারামজাদি? তোর সাহস এত বড় হয় কি করে? বিথি তাকে বলার কথাটা আমায় ফিরিয়ে দিল, বলল, তুমিও তো একটা বিরাট হারামজাদি। তোমার এত বড় সাহস হয় কি করে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবার? এর মধ্যে ওর মা এলো, বড় গলায় করে ইফতার নানান কিছু দিয়ে গেল এসে, আর মেয়েকে বলে গেল, দুজন মিলে খেয়ে নিস তোরা। আর আমায় বলল, শোনো মা বিথি আর আহাদ না হয় একটা ভুলই করে ফেলেছে, কিন্তু এটা ধরে রাখলে চলবে বলো? এসব নিয়ে ঝগড়াঝাটি করলে ক্ষতি তো তোমার বিথির, তোমাদের দুজনেরই হবে। তাছাড়া আরেকটা জিনিস ভেবে দেখো, ওর পেটে আহাদের সন্তান। সন্তান না থাকলে আমি এই বিয়ের কথা গোপন রেখে এটা শেষ দেশ করে ফেলতাম, তালাক দিয়ে তারপর বিথিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতাম। কিন্তু এখন কি এসব সম্ভব বলো? তোমার বিবেক দিয়ে ভেবে দেখো গো। আমি রাগে কোনো কথা বলতে পারলাম না। যিনি যাবার সময় বলে গেলেন, দুইজন মিলে বোনের মতো মিলেমিশে থাকবা, বিষয়টা মেনে নাও মা, তাহলে দেখবা মনে শান্তি পাইছো তুমি, বলে চলে গেল। বিথির মা চলে যাবার পর বিথিকে বললাম, বিথি তুই যেমন খারাপ, তোর মাও তেমন। ছি, কোনো মা তার মেয়েকে এভাবে এসব নোংরা কাজে সমর্থন দিয়ে যায় তা এই প্রথম দেখলাম। বিথি বলল, মাকে নিয়ে কথা বললে সাবধানে বলবা। আর শোনো, আজ আহাদ বাসায় আসবে, সে আইসা আমার সঙ্গে এক থাকবে, তখন দেখি তোমার এই রাগ কই যায়। হুম, বলেই সেই আহাদকে সঙ্গে সঙ্গে ফোন করলো, বলল, তুমি কি আজ বাসায় আসবা না? আহাদ সম্ভবত বলছে আসবে। বিথি বলল, হ্যাঁ, সকাল সকাল এসে যেও। তারপর ফোন কেটে বিথি আমার দিকে তাকিয়ে মুচকি হাসল, হেসে বলল, গলা বড় করে কথা বলো অধিকার লাগে তুলি? তোমার তো সেই অধিকার নাই। তুমি ফোন দিয়ে দেখো তো তোমার কল রিসিভ করে কিনা। আহাদ করবে না। তুমি বললেও সে বাসায় আসবে না। তোমার ওপর তার টান নাই, মায়া কিংবা ভালোবাসা এসব কিছুই নাই। আমার প্রতি সব আছে, আছে বলেই আমার কথায় সব করে সে। বসতে বললে বসে, উঠতে বললে ওঠে। সো চিন্তা ভাবনা করে এখন থেকে আওয়াজ বড় করবা। আমি কোনো কথাই বলতে পারতাম না। বিথির কথা ভুল না, সে ঠিকই বলছে। এই যে আমি গলা বড় করে তার সঙ্গে কথা বলছি, এই যে আমি নিজের ঘর ঘর করছি। ঘর আসলে কি একটা ছাদ, চারটে দেওয়াল আর একটি দরজা? না, ঘর তো এরকম কিছু না। ঘর হয় মানুষ দিয়ে, মানুষের ছায়া মায়া দিয়ে। আমার ঘর তো ছিল আমার স্বামী।
আহাদ, সে কি আর আমার কাছে? আমার থাকলে সে তো আমার কথা বলতো, আমার গান গাইতো। বিথির কাছে কি সে কখনো যেত? বিয়ে করতো বিথিকে? বিথির গর্ভে আজ তার সন্তান থাকতো। খুব কান্না পাচ্ছে আমার। বিছানায় পড়ে থেকে দীর্ঘ সময় ধরে কাঁদলাম। আজান হলে বিথি এসে প্লেটে করে ইফতার দিয়ে গেল। বলল, খেয়ে নাও। আমি ওকে ফিরেও তাকাইনি। উঠে শুধু এক গ্লাস পানি খেলাম, তারপর আবার শুয়ে পড়লাম। বুকের ভেতর খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। বাবাকে ফোন করলাম। বাবা আমার কণ্ঠ শুনে আঁতকে ওঠায় গলায় বললেন, কি হয়েছে তুলি, তোর গলায় এমন শোনাচ্ছে কেন রে মা? আমি মিথ্যা বললাম। বললাম, বাবা আমার সর্দি লেগেছে, গলা ভেঙে গেছে। বাবা বললেন, ওষুধ খা, টক দিয়ে খাইস। আহাত কোথায় রে, কেমন আছে ও? আমি খানিক সময় চুপ করে রইলাম, তারপর বললাম, ভালো আছে বাবা। তোদের মধ্যে ঝগড়া-ঝাঁটা হয়নি তো আবার? আমি বললাম, না বাবা। জোর করে হাসাবার চেষ্টা করলাম। বাবা বললেন, ঠিক আছে, ওই সারাদিন অফিস করে, কষ্ট করে, ওর সঙ্গে ভালো আচরণ করিস মা, ঝগড়া করিস না কোনো কিছু নিয়ে। আমি বললাম, আচ্ছা বাবা, বলে রেখে দিলাম। এসব মিশে মিশে অভিনয় করতে আমার আর ভালো লাগছে না। এখানে থাকলেও আমার আর ভালো লাগছে না। কি করব কিছুই বুঝতে পারছি না। ইচ্ছে করছে এখান থেকে দৌড়ে পালিয়ে যাই, কিন্তু কোথায় যাব আমি? আমায় একটু আশ্রয় দিবা। আহাত এলে রাত ৯টার দিকে। ও আসার সঙ্গে সঙ্গে বিথি আমার সামনে আমায় দাঁড়িয়ে ওকে জড়িয়ে ধরল। আহাত পিছনে আমার দিকে একবার তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। আমি রাগ নিয়ে বললাম, আহাত, তোমার সঙ্গে আমার কথা আছে, এদিকে আসো। বিথি ওকে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখন কোনো কথা নেই। কাল দিনের বেলা কিছু বলার থাকলে বলবা। তাছাড়া কিছু বলতে হলে আমার সামনে বলতে হবে, আড়ালে গিয়ে কিছু বলতে আমি দিব না। আহাত কিছু বলল না। বিথি যা বলছে তাই সই। রাতে ওরা খেতে বসলো। আমি রান্না করিনি। রান্না করার মতো অবস্থা আমার নাই। তাছাড়া খাওয়ার মতো পরিস্থিতিতেও আমি নেই। ওদের খাবার শেষ হলো। বিথি বলল, রান্নাঘরে হাঁড়িতে খাবার আছে, খেয়ে নাও। আমি শুধু একটা চাপা দীর্ঘশ্বাস ফেললাম। কিছু বলতে পারলাম না। ও খানিক পরেই আমি না খেয়ে যখন বিছানায় শুয়ে পড়লাম, বিথি এলো এখানে। বলল, তুলি, তুমি মায়ের ঘরে গিয়ে শুয়ে পড়ো। আমি অবাক চোখে ওর দিকে তাকালাম। বললাম, মায়ের ঘর মানে? বিথি বলল, আরে আমার শাশুড়ির ঘর, যাও যাও। আমি বললাম, আমার ঘর রেখে ওখানে কেন যাব আমি? বিথি বলল, কারণ এখানে আমি আর আহাত থাকবো আজ। আমি বিস্ফারিত চোখে ওর দিকে তাকালাম। বিথি বলল, আরে ভাই, এভাবে তাকিয়ে তো লাভ নাই। তাছাড়া এই ঘর তো তোমার দলিল টলিল করে দেওয়ার না যে এই ঘর আর কারো হতে পারবে না। ভালোভাবে বলছি যে চলে যাও। তোমায় তো ঘরে থাকতে দিচ্ছি, ঘর থেকে বাইরে বের করে তো আর দিচ্ছি না, নাকি? ততক্ষণে আহাদও এখানে এলো। টি-শার্ট খুলে তার আলনায় রেখে দিয়ে বলল, তুলি, চলে যাও ওখানে। নিজেরা নিজেরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া করলে বাইরের মানুষ শুনে হাসাহাসি করবে না বলো? আমি ভেজা চোখ নিয়ে বিছানায় থেকে নেমে যেতে যেতে বললাম, ঝগড়া শুনে মানুষ হাসাহাসি করবে তাই না? আর ঘরে নিজের বউকে রেখে অন্য একটি মেয়ের পেট যদি কারো বাচ্চা আসে, তবে তা নিয়ে বুঝি কেউ হাসবে না? আহাত এ নিয়ে কিছুই বলল না। বিথি ওর গায়ে ধাক্কা দিয়ে বলল, এত বড় কথা বলছো, আর তুমি ওকে এমনি এমনি ছেড়ে দিলে? কিছু করলে না ওকে? তুমি পুরুষ নামের কলঙ্ক, ছি। আহাত এরপর আমায় সাবধান করে দিল। বলল, আমি যদি আরেকবার এরকম কথা বলি তবে আমার গায়ে হাত তুলবে সে। আমি শুধু চমকে যাওয়ার চোখে তখন তার মুখের দিকে তাকালাম। আহাতরা এক সময় এভাবে অন্য নারীর ছোঁয়ায় বদলে যায়।